হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম, টিচিং পয়েন্ট ক্লাসের পক্ষ থেকে তোমাদের সামনে আজকে একটা টপিকস নিয়ে আলোচনা করব, যে টপিক্সটার নাম হচ্ছে আর্টিকেল। এই বিষয় সম্পর্কে আমি আংশিক কিছু আলোচনা করব, আশা করি তোমাদের ভালো লাগবে আর এটা অবশ্যই তোমাদের উপকারে আসবে। আমরা বোর্ডে একটা অংশ লিখছি আর্টিকেল, যার বাংলা অর্থ পদার্থিত নির্দেশক। আর্টিকেল আমরা যদি প্রথমেই বলি যে আর্টিকেল কি বা কাকে বলে, তাহলে আমরা প্রথমেই এর সংজ্ঞাটা পেয়ে যাই, ডেফিনেশন বা সংজ্ঞা। ইংরেজিতে এ এন এবং দিকে আর্টিকেল বলা হয়। তোমরা আগেই জানো ইংরেজিতে এ এন এবং দি, এই তিনটা ওয়ার্ডকে একত্রে আর্টিকেল বলা হয়। তোমরা হয়তো জানো যে এ এবং এন এই শব্দটা এসেছে ওয়ান থেকে এসেছে প্রথমে এন থেকে আরও শর্ট বা সংক্ষিপ্ত করে এসেছে এ, যার প্রত্যেকের অর্থ এক বা একটি। আর দি শব্দটা এসেছে ইংরেজি দ্যাট থেকে, দি। তাহলে আমরা সকলে জানি যে ওয়ান শব্দের অর্থ এক, আর ওয়ান থেকে এসেছে এন থেকে এসেছে এ। তাহলে ওয়ান থেকে এন এবং এন থেকে এ, যার প্রত্যেকটার অর্থ আসছে এক বা একটি। আমরা যদি লিখি এক, আর এটাকে বাংলাতে লেখা হয় টি টা খানাখানি, খানাখানি। তো আমরা যেহেতু আমাদের আলোচ্য বিষয় আর্টিকেল, তা আর্টিকেলে প্রথমে আমরা জানবো যে আর্টিকেলকে দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল আর একটা ডিফিনিট আর্টিকেল। ডিফিনিট আর্টিকেল কোনটা? যে আর্টিকেল দ্বারা কোনো নাউনকে নির্দিষ্ট করে বোঝানো হয় না, অর্থাৎ অনির্দিষ্টভাবে বোঝানো হয়, সেটা ইনডিফিনিট আর্টিকেল। আর যে আর্টিকেল কোনো নাউনকে নির্দিষ্টভাবে বোঝায়, সেটাকে ডিফিনিট আর্টিকেল বলা হয়। তো আমরা প্রথমে জানলাম কি আর্টিকেলের দুইটি অংশ, অর্থাৎ দুইটা প্রকার। আর্টিকেলকে প্রধানত দুইটা ভাগে ভাগ করা হয়, একটা ইনডিফিনিট আর্টিকেল আর একটা ডিফিনিট আর্টিকেল। তো ডিফিনিট আর্টিকেলকে আমরা পাইলাম এ এবং এন, আর ইনডিফিনিট আর্টিকেল পেলাম এ এবং এন, যা ওয়ান থেকে এসেছে, আর ডিফিনিট আর্টিকেল পেয়েছি দি, যা ড্যাট থেকে এসেছে। আমাদের এই দুটো আর্টিকেল, তিনটা যে আর্টিকেল আছে, এই তিনটা আর্টিকেলের কিছু ব্যবহার আছে। এগুলো প্রধানত ইংরেজি যে 26টা বর্ণমালা আছে তার প্রোনাউন্সিয়েশনের উপরে ইনডিফিনিট আর্টিকেলগুলো নির্ভর করে। এ এবং এন আমরা আগেই জানি যে প্রোনাউন্সিয়েশন অর্থাৎ উচ্চারণ। আমরা যদি বলি যে ইনডিফিনিটের যদি আলোচনা আসি, এ এবং এন, আর ডিফিনিটের কথা যদি বলি তাহলে দি আসে। তো আমাদের আলোচ্য বিষয় হবে ইউজেস অফ এ অবলিক এন, অর্থাৎ ইনডিফিনিট আর্টিকেলের দুটো অংশ। আমরা যেহেতু ডিফিনিট আর্টিকেলে শুধুমাত্র দি, যেখানে একটা অংশ থাকছে, অর্থাৎ গ্যাপে আমরা একটা শব্দ ব্যবহার করতে পারি, কিন্তু ইনডিফিনিটের ক্ষেত্রে তো দুইটা অংশ। আমরা তাহলে কোনটা ব্যবহার করব কোন ক্ষেত্রে? যেহেতু দুইটা শব্দ আছে, তাহলে দুইটা তো আমরা এক জায়গায় ব্যবহার করতে পারি না। সেক্ষেত্রে কিছু নিয়ম আমরা ফলো করতে পারি। নিয়মটাগুলো প্রধানত ইংরেজি যে 26টি বর্ণমালা আছে, আমরা সকলেই জানি যে 26টা বর্ণমালাকে দুইটা ভাগে ভাগ করা হয়। একটা ভাগে থাকে কনসোনেন্ট আর একটা থাকে ভাওয়েল। প্রধানত 26টি অক্ষরকে দুইটা ভাগে ভাগ করা হলো। তার একটা ভাগে থাকছে কনসোনেন্ট, যা 21টি বর্ণ, আর আরেক দিকে থাকছে ভাওয়েল, যা 5টি বর্ণ। মূলত ভাওয়েলের পূর্বেই এন শব্দটা ব্যবহার করা হয় এবং কনসোনেন্টের পূর্বে এ শব্দটা ব্যবহার করা হয়। আমি কিছু নিয়মের পাশাপাশি
কিছু উদাহরণ তুলে দিয়ে বিষয়টাকে একটু ক্লিয়ার করতে চাই। আমরা 26টা বর্ণমালাকে যেহেতু দুইটা ভাগে ভাগ করলাম, কনসোনেন্ট একটা যেখানে আছে 26টি বর্ণ, আর ভাওয়েল যেখানে আছে 5টি বর্ণ। আমরা সকলে জানি যে এ, ই, আই, ও, ইউ। আর যেহেতু 26টা বর্ণের ভিতরে 5টা ভাওয়েল বাদ দিলে বাকি যে 21টা থাকে সেটা হচ্ছে এই 21টা। আমরা 26 থেকে 5 মাইনাস করে দিয়ে পাইলাম 21টা বর্ণ। এই 21টা বর্ণের পূর্বেই আমরা প্রাথমিক রুল হিসেবে প্রয়োগ করতে পারি যে যখন কনসোনেন্ট আসবে তার পূর্বে আমরা ব্যবহার করতে পারি এ, আর যখন ভাওয়েল আসবে তখন তার পূর্বে ব্যবহার করতে পারি এন শব্দটা। তো আমরা প্রথমে যদি এই বিষয় নিয়ে একটু আলোচনা করি তাহলে আসবে কি, আমরা একটা রুল প্লে করতে পারি বা বলতে পারি যে যদি কোনো শব্দের প্রথম অক্ষর বা লেটার ভাওয়েল হয় তাহলে তার পূর্বে অবশ্যই এন শব্দটা ব্যবহার করব। আর যদি তার প্রথম অক্ষর কনসোনেন্ট হয় তবে তার পূর্বে অবশ্যই এই শব্দটা ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আমি আরেকটা বিষয় ক্লিয়ার করতে চাই, আসলে গ্যাপটা কিভাবে থাকবে আর আমরা কিভাবে গ্যাপটাকে পূরণ করব। যদি এরকম থাকে, প্রথমে গ্যাপের পরবর্তী যে শব্দটা থাকছে, গ্যাপের পরবর্তী যে শব্দটা থাকছে সেই শব্দের প্রথম কির লেটারটা অর্থাৎ বর্ণটা আমরা খেয়াল করব। এটা কনসোনেন্ট না ভাওয়েল। যদি সেটা কনসোনেন্ট হয় তবে তার পূর্বে এ, আর যদি সেটা ভাওয়েল হয় তবে তার পূর্বে এন বসবে। এখন যেহেতু এটা পি, আমরা জানি যে এই 5টা অক্ষরের ভিতরে এই বর্ণটা নাই, তাহলে আমরা অনায়াসে ধরে নিতে পারি যে কনসোনেন্ট। আর আমাদের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে 26টা বর্ণের ভিতরে এই 5টা যে ভাওয়েল, এই ভাওয়েল 5টাকে অবশ্যই মনে রাখতে হবে। যেহেতু এটা ভাওয়েল না, প্রথম বর্ণটা কনসোনেন্ট, তবে এর পূর্বে অবশ্যই আমরা এ ব্যবহার করতে পারি। তাহলে আমরা রুল হিসেবে বলতে পারি কি, শব্দের প্রথম অক্ষর যদি কনসোনেন্ট হয় তবে তার পূর্বে এ, এবং শব্দের প্রথম অক্ষর যদি ভাওয়েল হয় তবে তার পূর্বে এন ব্যবহার করতে পারি। যেমন আমরা এখানে যদি লিখতে পারি, তাহলে এখানে প্রিয় শিক্ষার্থীরা কি বসবে এখানে, যেহেতু এটা প্রথম বর্ণটা কি ই, হ্যাঁ, যদি এটা ই হয় তাহলে অবশ্যই এটা কি আসছে, ই বর্ণ আসছে, তাহলে এটা কি ভাওয়েল। ভাওয়েলের পূর্বে কি বসবে, অবশ্যই এন। এরকমভাবে যদি আমরা কিছু উদাহরণ আরও লিখি, যেমন এখানে যদি বুক লেখা হয়, যদি আমরা টেবিল লিখি, প্রিয় শিক্ষার্থী এক্ষেত্রে কি বসবে, আমরা যদি এখানে এরকমভাবে আর কোনো কিছু শব্দ লিখি তাহলে অবশ্যই কি বসে এখানে, এখানে অবশ্যই যেহেতু বুকের প্রথম অক্ষরটা বি, তাহলে সেটা কনসোনেন্ট, আর কনসোনেন্ট হিসেবে অবশ্যই এ বসে, তাহলে এটাও কনসোনেন্ট, এটাও এ, কিন্তু অ্যাপলের প্রথম বর্ণটা ভাওয়েল, যে কারণে এখানে এন বসছে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথম রুলটা কি পাইলাম যে শব্দের প্রথম বর্ণ বা প্রথম লেটারটি যদি কনসোনেন্ট হয় তবে তার পূর্বে এ, এবং প্রথম বর্ণটি যদি ভাওয়েল হয় তবে তার পূর্বে এন বসে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটা জিনিস আমাদের মেমোরিতে অবশ্যই ঢুকিয়ে নিতে হবে যে 26টা বর্ণকে দুইটা ভাগে ভাগ করার পর কনসোনেন্ট এবং ভাওয়েল যখন পাইলাম, ভাওয়েলের পূর্বে অবশ্যই এন, কনসোনেন্টের পূর্বে অবশ্যই এ। এখন কোনো ক্রমে যদি কোনো কনসোনেন্টের উচ্চারণ, প্রোনাউন্সিয়েশন যদি ভাওয়েলের মতো হয়, কি বললাম, যদি কোনো কনসোনেন্টের উচ্চারণ ভাওয়েলের মতো হয় তাহলে কি হবে, অবশ্যই এন হবে, কারণ সে কনসোনেন্ট হওয়া সত্ত্বেও সে ভাওয়েলের কাজ করছে, তাহলে সে ভাওয়েল, সেই অবস্থায় সে ভাওয়েল, সেজন্য আমরা সেখানে আবার কী ব্যবহার করতে পারি, এন ব্যবহার করতে পারি। আবার যদি কোনো ভাওয়েল থাকে, ভাওয়েল থাকা সত্ত্বেও সে যদি কনসোনেন্টের মতো উচ্চারণ হয়, কনসোনেন্টের কাজটা করে, তবে সেক্ষেত্রে আমরা কি এন ব্যবহার করব না, আমরা কখনোই সেটা এন ব্যবহার করব না, কারণ সে কী করছে, কনসোনেন্টের কাজ করছে, তাই আমরা সেখানে এ ব্যবহার করব। তো আমরা 2 নম্বর রুল হিসেবে আর একটা শব্দ এরকমভাবে একটা রুল বলতেই পারি যে শব্দের প্রথম অক্ষর এরকম কিছু আছে যে শব্দের প্রথম অক্ষর, আমরা যদি এইচের কথা বলি, শব্দের প্রথম অক্ষর এইচটা কি, প্রথমে আমাকে বলতে হবে এইচটা কি, আসলে এইচটা ভাওয়েল না কনসোনেন্ট, অবশ্যই কনসোনেন্ট, কিন্তু এইচের প্রকৃত উচ্চারণ হয়ের হয়, কিন্তু এর উচ্চারণ যদি প্রকৃত উচ্চারণ যদি না হয়, অনুচ্চারিত হয়, অনুচ্চারিত বলতে কি বোঝাবো, হয়ের উচ্চারণ হবে না, তাহলে সেটা যদি হয়ের উচ্চারণ না হয় তাহলে কি ব্যঞ্জন বর্ণ না হয় সে কি স্বরবর্ণ বা ভাওয়েলের মতো উচ্চারিত হতে পারে। এমন যদি কোনো হয় যে শব্দের প্রথম অক্ষর এইচ এবং তা এইচের উচ্চারিত না হয়ে অনুচ্চারিত হচ্ছে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই কী ব্যবহার করব, ভাওয়েল, হ্যাঁ, অবশ্যই ভাওয়েল হিসেবে ধরে নেব সেটাকে, তাহলে সেক্ষেত্রে হবে কি এন। এবং
এইটা যদি প্রকৃত উচ্চারণ হয় তাহলে সেক্ষেত্রে আমরা কী ব্যবহার করব? যদি এইচ এর প্রকৃত উচ্চারণ হয় তাহলে সেক্ষেত্রে আমরা এ ব্যবহার করব। এরকম যদি একটা উদাহরণ আমরা প্রয়োগ করি, যদি প্রথমে লিখি হর্স, HORSE, হর্স। আচ্ছা, আমরা যদি তাহলে এখানে কি লিখতে পারি? এ লিখবো না এন লিখবো? অবশ্যই এ, কারণ এইচ এর প্রকৃত উচ্চারণটা হয়ের মতো আসছে তাহলে কি হর্স। কিন্তু আমরা যদি এরকম লিখি যে HEIR, হেয়ার, তাহলে এক্ষেত্রে কী ব্যবহার করব? আরও আছে, যেমন অনেস্ট আছে না? হ্যাঁ, এরকম যদি আরও কিছু শব্দ লিখি তাহলে আমরা অবশ্যই হেয়ার, যে এটা উত্তরাধিকার, এক্ষেত্রে অবশ্যই হেয়ার হয় না, এটা এয়ারের উচ্চারণ আসে, সেক্ষেত্রে তাহলে এন, কারণ এটা ভাওয়েলের মতো উচ্চারণ, যদিও এইচের মতো উচ্চারণ হচ্ছে না, তাহলে ভাওয়েল হিসেবে আমরা ধরে নিতে পারি। অনুরূপভাবে এইচের উচ্চারণ তো হওয়ার কথা, কিন্তু আমরা এটাকে বলি কি অনেস্ট, তার মানে কি ওয়ের উচ্চারণ আসছে, তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই এন ব্যবহার করতে পারি। তাহলে রুলটা আমরা কি পাইলাম? যদি শব্দের প্রথম অক্ষরে এইচ থাকে এবং তা যদি অনুচ্চারিত হয় তাহলে সেক্ষেত্রে এন, এবং যদি সেটা উচ্চারিত হয় তাহলে সেক্ষেত্রে আমরা এ ব্যবহার করব। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা রুল কয়টা পাইলাম? 2টা। হ্যাঁ, আমরা রুল পাইলাম 2টা। এখন এভাবে আরও কিছু শব্দ আছে, যদি আমরা ও এর কথা বলি, ও শব্দটা কি? ও শব্দটা অবশ্যই ভাওয়েল। তাহলে ভাওয়েল হওয়া সত্ত্বেও প্রাথমিক যে রুলটা আমি প্রথমে যেটা বলেছিলাম যে ভাওয়েল হলে তার পূর্বে এন বসে, কিন্তু যদি সেটা ভাওয়েল না হয় কনসোনেন্ট হতো তাহলে সেক্ষেত্রে কি বসতো? এ বসতো। হ্যাঁ, এখন আমরা যদি এই ও দ্বারা রুলটাকে বলি যে ভাওয়েল, যেহেতু এটা ভাওয়েল তাহলে তার পূর্বে অবশ্যই এন বসার কথা, কিন্তু এই ও থাকা সত্ত্বেও কিছু কিছু বর্ণ বা কিছু কিছু গ্যাপের ক্ষেত্রে আমরা এ ব্যবহার না করে, এন ব্যবহার না করে এও ব্যবহার করতে পারি। সেগুলো কোন ক্ষেত্রে? আমরা সহজে যদি বলি যে ও দ্বারা গঠিত সকল শব্দের পূর্বে এন না বসে, এ না বসে এন বসে। তার আমি কি বললাম? ও দ্বারা গঠিত সকল শব্দের পূর্বে এন বসে, কিন্তু ও এর উচ্চারণ যদি ওয়ার মতো হয় তবে তার পূর্বে এন না বসে এ বসে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বললাম কি ও দ্বারা গঠিত সকল শব্দের পূর্বে কি বসে? ও দ্বারা গঠিত সকল শব্দের পূর্বে বসে, যেমন ORANG, অরেঞ্জ। তাহলে এটা ও দ্বারা গঠিত, প্রাথমিক রুল অনুযায়ী এখানে কি বসবে? এন বসবে। কিন্তু এর উচ্চারণ যদি ও থাকা সত্ত্বেও যদি এর উচ্চারণ ওয়ার মতো হয়, ওয়ান লিখলে কি লেখা হয়? এর সাথে দন্তন্য যুক্ত করতে হয়, তাই না? তাহলে আমি কি বললাম? ওয়া। যদি ও এর উচ্চারণ যদি ওয়ার মতো হয় তবে তার পূর্বে এন না বসে তখন কি বসবে? এ বসবে। সেজন্য বলা হয়েছে যে ও দ্বারা গঠিত সকল শব্দের পূর্বে এন বসে। শুধুমাত্র ওয়ান এর ক্ষেত্রে আমরা বলতে পারি, শুধুমাত্র ওয়ানের ক্ষেত্রে বা ওয়ান্সের ক্ষেত্রে এ ব্যবহার করা হয়। কেননা এরকম আমরা যদি কিছু শব্দ বলি যে আই স এ, আমরা যদি এই উদাহরণটা ফলো করি, আই স ড্যাশ ওয়ান আইড ম্যান, তাহলে আমরা কি বললাম? তাহলে এখানে উচ্চারণটা কি আসছে? ওয়ার মতো আসছে, তাই না? ওয়ান। তাহলে সেক্ষেত্রে আমরা কী ব্যবহার করতে পারি? অবশ্যই এ ব্যবহার করতে পারি, কেননা ও এর উচ্চারণ আসছে ওয়ার মতো। তাহলে আই স এ ওয়ান আইড ম্যান, আমি একটি একচোখলা ব্যক্তি অর্থাৎ অন্ধ ব্যক্তিকে দেখেছিলাম, তাই তো? তাহলে আমরা এখানে রুলটা পাইলাম, যদি শব্দের প্রথম অর্থাৎ ও দ্বারা গঠিত সকল শব্দের পূর্বে এন বসে, শুধুমাত্র ওয়ানের পূর্বে বা ওয়ান্সের পূর্বে এ বসে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা রুল পাইলাম 3টা। এবার আমরা আরও এরকম কয়েকটা রুল ফলো করতে পারি, যেটা ই আছে না? ই, দেখো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ই আছে, তাই না? অথবা ইউ এর কথাও বলতে পারি, ই অথবা ইউ, এটাও বলতে পারি, দুটো একসাথে। কিন্তু এই দুটার উচ্চারণ যদি একসাথে হয়, এরকম ইউ, বাংলা শব্দ হস্যাই হস্য, যেহেতু দুটা শব্দ কি ব্যবহার করা হয়েছে, কি ইংরেজি শব্দ দুটাকেই ভাওয়েল হিসেবে ব্যবহার করা হয়, তাহলে ভাওয়েল হিসেবে ব্যবহার করা সত্ত্বেও যদি এর উচ্চারণটা ইউ এর মতো হয়, বললাম কি যদি ই এবং ইউ দুটার যে কোনো একটা শব্দটা যদি ইউ এর মতো উচ্চারণ হয় তাহলে সেই ক্ষেত্রে কী বলবো? এটা কি ভাওয়েল হবে না, সেটাকে অবশ্যই কনসোনেন্ট ধরবো, তখন সেই ক্ষেত্রে অবশ্যই আমরা এ ব্যবহার করব।
আমরা যদি এরকম কয়েকটা রুল ফলো করি, যেমন আমব্রেলা ব্যবহার করতে পারি, আরও আছে ইউনিয়ন, ইউনিক, ইউনিক, আমব্রেলা, ইউনিয়ন, ইউরোপিয়ান। আবার আছে ইউ। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, যদিও এটা ভাওয়েলের কাজ করে, তাহলে সেই ক্ষেত্রে বসার কথা ছিল এন, কিন্তু এই ক্ষেত্রে কিছু শব্দ আসছে, যেহেতু প্রথম কি শব্দটা ইউ, কিন্তু এর উচ্চারণ আসছে কি ইউ এর মতো, আমব্রেলা না কি আসছে এটা আমব্রেলা, তাহলে সেক্ষেত্রে আসছে কি এটা কি ইউ এর মতো আসছে উচ্চারণ, এটা কি কখনো ইউ এর মতো হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে কী ব্যবহার করতে পারি আমরা অ্যান আমব্রেলা, যেহেতু ইউটা ভাওয়েল তাহলে সেক্ষেত্রে আমরা অ্যান ব্যবহার করতে পারি। কিন্তু এই শব্দটা কি আছে ইউনিক, ইউনিয়ন, ইউনিয়ন, তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই ইউ এর উচ্চারণটা আসছে, তাহলে সেক্ষেত্রে আমরা কী ব্যবহার করতে পারি ইয়ে, তাহলে এটাকে ইউরোপিয়ান, তাহলে এক্ষেত্রেও আমরা ব্যবহার করতে পারি এ। এই ক্ষেত্রে আসছে ইউ মানে ভেরি, অর্থাৎ হচ্ছে এক্ষেত্রেও আমরা এ শব্দটা ব্যবহার করতে পারি। তাহলে আমরা পাইলাম কি এর রুল হিসেবে পাইলাম, যদি কোনো শব্দের প্রথম অক্ষর ভাওয়েল অর্থাৎ ই এবং ইউ থাকে এবং সেটা যদি প্রকৃত উচ্চারণ হয় অর্থাৎ ইউ এর মতো উচ্চারিত না হয়, তাহলে সেক্ষেত্রে আমরা অ্যান ব্যবহার করব। আর যদি এটার উচ্চারণ হর্ষাই হসু অর্থাৎ ইউ এর মতো হয়, তবে সেক্ষেত্রে আমরা কী ব্যবহার করব এ ব্যবহার করব। আমরা রুল পাইলাম কয়টা প্রিয় শিক্ষার্থীবৃন্দ? আমরা রুল পাইলাম 4টা। আজকে এ পর্যন্ত আলোচনা করব। তার আগে রুলগুলো যদি একবার প্রথম থেকে আলোচনা করে আরেকবার বলে দিই, তাহলে অবশ্যই তোমরা আশা করি বুঝতে পেরেছো। তারপর যদি আমি একবার বলি তাহলে মনে হয় আরও সহজ হয়ে যায়। আমরা প্রথমে যে রুলটা ফলো করছিলাম, প্রথম থেকে যদি বলি তো আর্টিকেল কাকে বলে, ইংরেজি এ এন দিকে আর্টিকেল বলা হয়। আর্টিকেল এ এন দি কে দুইটা ভাগে ভাগ করা হয়েছিল, একটা এ এন যেটাকে ইনডিফিনিট আর্টিকেল, আর একটা ছিল দি যেটা ডিফিনিট আর্টিকেল। ইনডিফিনিট আর্টিকেলকে কোনো কিছুকে অনির্দিষ্টভাবে বোঝাবে, ডিফিনিট আর্টিকেল দি কোনো কিছুকে নির্দিষ্টভাবে বোঝাবে। আর এ এবং এন শব্দটা কোথা থেকে এসেছে? হ্যাঁ, ওয়ান থেকে এসেছে। আর দি শব্দটা কোথা থেকে এসেছে? ড্যাট থেকে এসেছে। তো আমরা প্রাথমিক রুল হিসেবে ইউজেস অফ এ এবং এন এর ব্যবহারটা যেটা লিখছিলাম, যে শব্দের প্রথম অক্ষর যদি কনসোনেন্ট হয় তবে তার পূর্বে এ, যদি শব্দের প্রথম অক্ষর ভাওয়েল হয় তবে তার পূর্বে এন বসে। শব্দের প্রথম অক্ষর যদি এইচ থাকে এবং তা যদি অনুচ্চারিত হয় অর্থাৎ সেটা ভাওয়েল হিসেবে গণ্য হবে, তাহলে সেক্ষেত্রে এন, আর যদি উচ্চারিত হয় তাহলে সেক্ষেত্রে এ বসে। তারপর আলোচনা করেছিলাম আরেকটা আলোচনা করেছিলাম ও দ্বারা গঠিত সকল শব্দের পূর্বে এন বসে, কিন্তু ও এর উচ্চারণ যদি ওয়ার মতো হয় তবে তার পূর্বে এ বসে। আর বডি একটা দেখা যাচ্ছে যে শব্দের প্রথম অক্ষর যদি ই অথবা ইউ থাকে এবং তার উচ্চারণ যদি হর্ষেই হস্যুর মতো হয় তবে তার পূর্বে এ বসে। আর যদি হর্ষেই হস্যুর মতো না হয় অর্থাৎ ই অথবা ইউ এর মতো উচ্চারণ হয়, প্রকৃত উচ্চারণ হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা কী ব্যবহার করব? আর্টিকেল হিসেবে অ্যান ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজ এ পর্যন্তই। আশা করি আজকের এই ক্লাসটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর অবশ্যই যদি ভালো লাগে আর তোমাদের ন্যূনতম হলেও মনে হয় কিছু না কিছু উপকারে আসবে। আর আমি আশা করি যে এই অধ্যায়টার সাথে বা আমি যে বিষয়গুলো আলোচনা করলাম সেগুলো তোমাদের নিজ নিজ পাঠ্য বই থেকে আর একটু কিছু দেখো, তাহলে অবশ্যই তোমাদের জন্য এটা বেশি উপকারে আসবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তাহলে আমরা হয়তো এর থেকে আরও উন্নত মানের ভালো ভালো ভিডিও তোমরা যেটা চাও সেটা অবশ্যই সে অনুযায়ী আমরা অবশ্যই ভিডিওগুলো দিতে পারবো। আর পাশে থাকার জন্য বেল আইকনটি ক্লিক করো।